সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। গোপন বৈঠক থেকে মাঠের রাজনীতি, ফেরার রোডম্যাপে বাংলাদেশ আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জুলাই মামলায় গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গণমাধ্যমের কবর খুঁড়ছে বিএনপির নতুন বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ছাত্রলীগ নেতার লাশ ঝুলছে ফ্লাইওভারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, লস টানতে টানতে কাহিল, তবুও অবৈধ বিএনপি সরকারের টনক নড়ে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে খুনের মামলা তুলে নিতে সাকিবের কাছে ১ কোটি দাবি, অভিযোগ বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়কের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পবি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ছাত্রদল নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নেতানিয়াহু দানব ও মানবতার কলঙ্ক, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, হরমুজ দিয়ে মার্কিন অস্ত্র পরিবহন করতে দেওয়া হবে না ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সেই প্রশ্নটা আবারও চরকির মতো ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে বিএনপি সরকার গঠনের পর থেকে প্রশ্নটা অস্বাভাবিক গতি পেয়েছে। প্রশ্নটা হল, আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চলেছে? প্রশ্ন ওঠার কারণ, সামনেই স্থানীয় নির্বাচন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, বলা ভালো তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। জাতীয় নির্বাচন কমিশন দলের প্রতীক ফ্রিজড করে। সম্প্রতি তারেক রহমানকে একটি গণমাধ্যম সাক্ষাৎকার নিয়েছিল। সেই সাক্ষাৎকারে তাঁকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারেক রহমান সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে তারেক জিয়া যে বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন এক রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বক্তব্যের একটি অংশে তিনি বলেন, শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন, তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথগ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। প্রশ্ন উঠছে, তারেক জিয়া কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করছেন? বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিক আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে আওয়ামী লীগ। দলটি এখন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পুরসভা এবং ইউনিয়ন পরিষদ এই ৪ স্তরের নির্বাচনে কিভাবে নিজেদের অন্তর্ভুক্ত করা যায় সেই কৌশল খুঁজছে। দলটির একটি দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি তাদের লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন, বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। ২০২৪ সালের ৫ই অগস্ট সরকারের পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব স্তরের জনপ্রতিনিধিদের পদ শূন্য হয়ে যায়। এখন নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। পর্যায়ক্রমে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাকে রাজনৈতিক এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা।
কারণ এসব নির্বাচনে ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানা ইস্যু এবং দলীয় সমর্থন সবই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও এই কথার ভিতরে রয়েছে অনেক কথা। প্রথমত, তারিক রহমান সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে কিনা সেই বিষয়েও কোনো ইঙ্গিত সরকারের তরফে পাওয়া যায়নি। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, নতুন সরকারের ৩০টি কার্যদিবস অতিক্রম করলে সেই নিষেধাজ্ঞার আর কোনো বৈধতা থাকবে না। বিএনপি ও সরকারও এই নিষেধাজ্ঞা সংসদে হয়তো পাশ করাবে না, কারণ তারেক রহমান জানিয়ে দিয়েছে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। একবার দেখে নেওয়া যাক কী কৌশলে আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে চাইছে। আওয়ামী লীগের অনেক নেতা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছিল এই আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয় ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত। দলের একাংশ নেতা মনে করছেন, পেশাজীবী সংগঠনের নির্বাচন তুলনামূলকভাবে সহজ, কারণ সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও এতটা তীব্র নয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি সাংগঠনিক এবং মাঠ পর্যায়ের নানা প্রস্তুতি নিতে হয়। ঈদের পর তারা সেই প্রস্তুতির কাজ শুরুর পরিকল্পনা করছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময়কার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই। জুলাই গণ অভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া একাধিক মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই। তদন্তে দেখা গেছে, কিছু মামলায় গুলিবিদ্ধ হওয়ার দাবি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। এমনকি জীবিত ব্যক্তিকেও নিহত হিসেবে উপস্থাপন করা হয়েছে। পিবিআই সূত্রে জানা যায়, সারা দেশে আন্দোলন সংশ্লিষ্ট ১৯৫টি সিআর বা কমপ্লেন্ট রেজিস্টার মামলার তদন্ত করতে গিয়ে অন্তত ১৪টি ভুয়া মামলার প্রমাণ মিলেছে। এসব মামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক প্রতিহিংসা ও পারিবারিক বিরোধ কাজ করেছে বলে ধারণা তদন্ত সংস্থাটির। একটি ঘটনায় সিলেটের কোম্পানিগঞ্জে এক শিক্ষার্থীর মা অভিযোগ করেন, তার ছেলে গুলিবিদ্ধ হয়েছিল। তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তবে তদন্তে পিবিআই জানতে পারে, ওই শিক্ষার্থী আসলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল। চিকিৎসা নথি, প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও কল ডিটেলস বিশ্লেষণেও গুলির কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে রাজধানীর উত্তরা এলাকায় আন্দোলনের সময় এক তরুণ নিহত হয়েছেন দাবি করে আরেকটি মামলা করা হয়। কিন্তু তদন্তে বেরিয়ে আসে, যাকে মৃত বলা হয়েছিল তিনি জীবিত রয়েছেন। পরবর্তীতে অন্য একটি মামলায় তাকে গ্রেফতারও করা হয়। পিবিআইয়ের তথ্যমতে শনাক্ত হওয়া ১৪টি ভুয়া মামলার মধ্যে 10টি ছিল হত্যাচেষ্টা, 3টি হামলা ও নির্যাতন এবং একটি হত্যা মামলা। এছাড়া আরও 10টি মামলায় অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। পিবিআইয়ের পুলিশ সুপার লিগ্যাল অ্যান্ড মিডিয়া মোহাম্মদ আবু ইউসুফ বলেন, অভিযোগগুলো একাধিকবার যাচাই করেও সত্যতা পাওয়া যায়নি, তাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে আসামিদের অব্যাহতির আবেদন করা হয়েছে। এদিকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ক্রাইম খন্দকার রফিকুল ইসলাম বলেন, ভুয়া মামলার কারণে নিরীহ মানুষ হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হন। তিনি জানান, দণ্ডবিধির ২১১ ধারার আওতায় মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। পিবিআই এখনও পর্যন্ত ১৯৫টি মামলার মধ্যে ১১৩টির তদন্ত শেষ করেছে। এর মধ্যে ৮৯টি মামলার সত্যতা পাওয়া গেলেও বাকি অনেক মামলায় অভিযোগের ভিত্তি দুর্বল বা অসত্য বলে উঠে এসেছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবছর যে সূচক প্রকাশ করেছে, তাতে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ১৫২তম, গত বছরের চেয়ে ৩ ধাপ পেছানো। এবার বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতিকে খুবই গুরুতর বলে চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যাটা নিয়ে একটু ভাবুন, ১৫২। এর মানে পৃথিবীর মাত্র ২৮টি দেশে সাংবাদিকতার পরিস্থিতি বাংলাদেশের চেয়েও খারাপ। আর এই সরকার এবং এই সরকারের বশংবদ গণমাধ্যমের একটা অংশ এটাকে সাফল্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই হলো বিএনপির নতুন বাংলাদেশ। ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেটা নিয়ে কথা না বললেই নয়। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে সাধারণ মানুষের ব্যাপক বয়কটের মধ্যে নিজেদের মধ্যে একটা পাতানো খেলা খেলে যারা ক্ষমতায় বসেছে, তারাই এখন দেশের গণমাধ্যমের অভিভাবক সেজে বসে আছে। একটা দল যার জন্ম সেনানিবাসে, যার প্রতিষ্ঠাতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে ক্ষমতা দখল করেছিলেন, সেই দল এখন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলছে। এই স্ববিরোধিতাটা দেখতে পাওয়ার জন্য খুব বেশি বুদ্ধির দরকার নেই। আরএসএফ বলছে, রাজনৈতিক প্রেক্ষাপট সূচকে বাংলাদেশের স্কোর ব্যাপকভাবে কমে গেছে। অর্থাৎ সাংবাদিকতার স্বায়ত্তশাসনে রাজনৈতিক সমর্থন নেই, রাষ্ট্রীয় চাপ আছে, ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না।
এটা নতুন কিছু না। বিএনপির ইতিহাসে গণমাধ্যমের সাথে সম্পর্কটা কখনোই স্বস্তির ছিল না। যারা প্রশ্ন করে, যারা জবাবদিহি চায়, তাদের জন্য পরিবেশ কখনোই অনুকূল রাখা হয়নি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর গণমাধ্যমের নিজের দিকটার কথা বললে সেটা আরও বিরক্তিকর। বিএনপির শাসনামলে যে পরিমাণ গুজব, মিথ্যা তথ্য আর পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশিত হচ্ছে, তাতে ১৫২তম স্থানটা আসলে অবাক করার মতো কিছু না। একটা বড় অংশের গণমাধ্যম এখন সংবাদ পরিবেশন করছে না, করছে দলীয় প্রচারণা। সত্য আর মিথ্যার ফারাক যেখানে ঘুচে গেছে, সেখানে গণমাধ্যমের স্বাধীনতার সূচক কমবে না তো বাড়বে নাকি? নেপাল আমাদের চেয়ে ৬৫ ধাপ এগিয়ে, ভুটান ২ ধাপ, শ্রীলঙ্কা ১৮ ধাপ। যে দেশগুলোকে আমরা একসময় অবজ্ঞার চোখে দেখতাম, তারা এখন গণমাধ্যমের স্বাধীনতায় আমাদের অনেক পেছনে ফেলে চলে গেছে। আর আমরা পড়ে আছি পাকিস্তানের ঠিক ৫ ধাপ উপরে। পাকিস্তান, যে দেশের রাজনৈতিক কাঠামো, সামরিক হস্তক্ষেপ আর গণমাধ্যমের দুরাবস্থা নিয়ে দশকের পর দশক ধরে উদ্বেগ প্রকাশিত হয়েছে, সেই পাকিস্তানের মাত্র ৫ ধাপ উপরে থাকাটাকে যারা এগিয়ে থাকা বলে মনে করছে, তাদের বিচারবুদ্ধি নিয়ে সত্যিই প্রশ্ন জাগে। আরএসএফ জানাচ্ছে ২৫ বছরের মধ্যে এবারই প্রথম বৈশ্বিক গড় স্কোর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। পৃথিবীর অর্ধেকের বেশি দেশ এখন কঠিন বা খুবই গুরুতর শ্রেণীতে। ২০০২ সালে যেসব দেশে গণমাধ্যমের পরিস্থিতি ভালো ছিল, সেই দেশগুলোয় বিশ্বের ২০% মানুষ থাকত। এখন সেটা নেমে এসেছে মাত্র ১%। বৈশ্বিক এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে মানে দেশের ভেতরের সমস্যাটা আলাদা, এবং সেটা নিজেদের তৈরি। যে সরকার গণমাধ্যমকে নিজের মুখপাত্র বানাতে চায়, যে সরকার সাংবাদিকের কলম বা ক্যামেরার দিকে সন্দেহের চোখে তাকায়, সেই সরকারের অধীনে গণমাধ্যম স্বাধীনতার সূচক উপরে যাওয়ার কথা না, যাচ্ছেও না। আর ১৫২তম স্থানকে অর্জন বলে চালিয়ে দেওয়ার এই চেষ্টাটা ঠিক ততটাই হাস্যকর, যতটা হাস্যকর পাতানো নির্বাচনকে গণতন্ত্র বলে চট্টগ্রাম মহানগরীর ফ্লাইওভারের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১২ই মে রাত ৯টার দিকে নগরীর একটি ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, নিহত কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে, তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। নোয়াখালীর বাবলু সাহেব প্রতিদিন সকাল ১০টায় তার কারখানা খোলেন। বিদ্যুৎ থাকে ৫ ঘণ্টা, কিন্তু ৩ জন কর্মচারীকে দিন শেষে ৩,০০০ টাকা ঠিকই দিতে হয়। কাজ হয় ৩,০০০-এর কম। লোকসান গুনতে গুনতে তার অবস্থা কাহিল। সেনবাগের নয়ন হোসেন ২৭ জন কর্মচারী নিয়ে ওয়ার্কশপ চালান, কিন্তু ১ ঘণ্টা পরপর লোডশেডিং আর সন্ধ্যা ৭টায় প্রশাসনের চাপে কারখানা বন্ধের ঘোষণা তাকে প্রতিদিন একটাই প্রশ্নের মুখে ফেলে দেয়, এই মানুষগুলোর বেতন কোথা থেকে আসবে? পিডিবির নিজস্ব হিসাবেই বলছে, নোয়াখালীর মাইজদি ও দত্তেরহাট সাবস্টেশনে দিনের বেলা চাহিদা ৩২ মেগাওয়াট, সরবরাহ মিলছে ১১ থেকে ১৪। পল্লী বিদ্যুৎ সমিতির ৯টি উপজেলায় পিক আওয়ারে চাহিদা ২১০ মেগাওয়াট, পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৭০%। মানে প্রতিটি ঘরে, প্রতিটি কারখানায়, প্রতিটি পরীক্ষার্থীর পড়ার টেবিলে রাষ্ট্র প্রতিদিন ৩০ থেকে ৪০% অন্ধকার পাঠাচ্ছে। এটা স্বীকার করতে কর্মকর্তাদের কোনো লজ্জা নেই, কারণ তাদের উপরে যে সরকার বসে আছে তাদেরও কোনো জবাবদিহির বালাই নেই। এই বিএনপি সরকার গত ফেব্রুয়ারির ১২ তারিখে ক্ষমতায় এসেছে। কিভাবে এসেছে সেটা এখন আর কারও অজানা না।
দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে জনগণের বড় একটা অংশ যে ভোটে যায়নি সেই ভোটের মাধ্যমে। তারপরও দাবি করা হচ্ছে এটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার। কিন্তু যে সরকার জনগণের, সে সরকার কি জনগণের কারখানায় বিদ্যুৎ দিতে পারে না? সমস্যাটা কিন্তু শুধু বিদ্যুৎ না, সমস্যা হল ক্ষমতায় থাকা মানুষগুলো আসলে এই বাবলু বা নয়নদের যন্ত্রণাটাকে যন্ত্রণা মনেই করে না। না হলে মাসের পর মাস, বছরের পর বছর একই অবস্থা চলতে পারে না। গৃহিণী সুলতানা রাজিয়া বলছেন ২৪ ঘণ্টায় ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। সন্ধ্যার পর বাচ্চারা পড়ার টেবিলে বসতে চায় না। সেনবাগের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৭ ঘণ্টায় ৩ ঘণ্টা বিদ্যুৎ পেয়েছেন। এসএসসি পরীক্ষার্থীরা গরমে পড়তে পারছে না। এগুলো কি রাষ্ট্রের কাছে পৌঁছচ্ছে না? পৌঁছচ্ছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। এই দলটির জন্ম সেনানিবাসের ভেতরে, একজন সামরিক শাসকের হাত ধরে। সেই শুরু থেকেই এই দলের সঙ্গে সাধারণ মানুষের সংসারের দূরত্বটা তৈরি। ক্ষমতায় এসেছে বারবার, কিন্তু বিদ্যুৎ সংকট, লোডশেডিং, শ্রমিকের বেতন, গরিব মানুষের কারখানা এগুলো কখনো তাদের মূল আলোচনায় আসেনি। এবারও আসেনি। মন্ত্রিসভায় যারা বসে আছেন তাদের কেউ কি একবার হিসাব করেছেন বাবলু সাহেবের মাসে কত টাকা লোকসান হচ্ছে? করেননি, কারণ করার দরকার মনে করেননি। গত ১৭ বছরে বিদ্যুৎ নিয়ে মানুষ অনেক কথা বলেছে, কিন্তু এইভাবে, এই টোনে, এই হতাশায় কথা বলতে শোনা যায়নি। লস টানতে টানতে অবস্থা কাহিল, এই কথাটা শুধু বাবলু সাহেবের না, এই মুহূর্তে পুরো নোয়াখালীর, বলতে গেলে সারা দেশের ছোট উদ্যোক্তাদের। এই মানুষগুলো কোনো রাজনৈতিক দলের কাছে কিছু চাইছে না, শুধু চাইছে একটু স্বাভাবিক জীবন, কারখানায় বিদ্যুৎ, মাস শেষে কর্মচারীর বেতন দেবার মতো আয়। সেটুকুও দিতে পারছে না এই সরকার। হত্যা, শেয়ার দুর্নীতি, চেক প্রতারণা সহ ৬টি গুরুতর অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান। তিনি পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের মাগুরা ১ আসনের সাবেক এমপি। আওয়ামী লীগের টিকিটে বিজয়ী এই প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ২০২৪-এ হাসিনা সরকারের পতনের পর থেকে আর দেশে ফিরতে পারেননি। বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে তার জীবন কাটছে। বাংলাদেশে এই ক্রিকেটার গোটা ক্রিকেট দুনিয়ায় অত্যন্ত পরিচিত নাম। তিনি আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটিং এবং স্পিন বোলিংয়ের জন্য পরিচিত। দীর্ঘ সময় দেশকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার গণ অভ্যুত্থানের পর থেকে আর জাতীয় দলে স্থান পাচ্ছেন না। ক্রিকেট অনুরাগীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় সাকিব আল হাসান বিগত অন্তর্বর্তী সরকারের মতোই বর্তমান বিএনপি সরকারের কাছেও দেশে ফেরার অনুমতি এবং নিরাপত্তা চেয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি দেশে ফিরতে চাই, সরকার অনুমতি দিলেই ফিরে যাব, তবে ন্যূনতম নিরাপত্তার নিশ্চয়তা দরকার। এই প্রসঙ্গে তিনি বাংলাদেশের চলমান মব হত্যার প্রসঙ্গ উল্লেখ করেছেন। ঢাকার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই ক্রিকেট অধিনায়ক অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার বিনিময়ে ১ কোটি টাকা ঘুষ দাবি করা হয়। সাকিবের অভিযোগ, মামলাকারী নিজেই বিভিন্ন লোক মারফত তার সঙ্গে ফোনে যোগাযোগ করে এই প্রস্তাব দেন। সাকিবের দাবি, তিনি পত্রপাঠ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি মনে করেন খুনের মিথ্যে অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে, এই মামলা টিকবে না। তাছাড়া মামলাকারী চাইলেই আদালত মামলা প্রত্যাহারে রাজি হবে না। এই ব্যাপারে শেষ কথা বলবে পুলিশ। সাবেক ক্রিকেট অধিনায়কের এমন গুরুতর অভিযোগে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। কারণ এই প্রথম নয়, এর আগে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন সরকারি আইনজীবীর বিরুদ্ধে আওয়ামী লীগের এক নেতার পরিবারের কাছে কয়েক কোটি টাকা দাবি করা হয়েছিল একই সুবিধা পাইয়ে দিতে। ওই নেতার পরিবারকে প্রস্তাব দেওয়া হয়, টাকা দিলে খুনের মামলা থেকে নাম প্রত্যাহার করে নেওয়া হবে। এই সংক্রান্ত টেলিফোনে কথোপকথন নিয়ে তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, অভিযোগটি সত্যি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অভিযোগ করছেন, তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বিপুল টাকা ঘুষ দাবি করা হচ্ছে। এই ধরনের অনাচার অবশ্য একেবারে নতুন নয়। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এমন অভিযোগ উঠতে শুরু করেছিল। গণ অভ্যুত্থানের পরে হাজার হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। তাদের সিংহভাগ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক। গণ অভ্যুত্থানের সময় সাবেক ক্রিকেট অধিনায়ক বিদেশে ছিলেন। তিনি আমেরিকা থেকে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার পরও মাঝপথে ফিরে যান। দুবাইয়ে যাত্রাবিরতির সময় তার কাছে খবর পৌঁছায় হত্যাসহ একাধিক মামলা দায়ের হয়েছে। দেশে ফেরলে বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হবে। বাংলাদেশে তখন অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন ছিল, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও সাকিবকে নিয়ে সরকারি সিদ্ধান্তের কোনো হেরফের হয়নি।
মনে করা হচ্ছে শেখ হাসিনার বিশেষ স্নেহধন্য হিসেবে পরিচিতি সাবেক এই ক্রিকেটারের জন্য এক প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে। বস্তুত হাসিনার ইচ্ছাতেই তিনি মাগুরা ১ থেকে ২০২৪-এর সংসদ নির্বাচনে অংশ নেন। আওয়ামী লীগের সঙ্গে দলগতভাবে সাকিবের কোনো সম্পর্ক নেই। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলার ২ দিন পর মামলা করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মকর্তা দুমকি থানায় মামলা করেন। মামলায় উপজেলা ছাত্রদলের সদস্য গোলাম কিবরিয়াকে উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, গতরাতে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মকর্তা মুকিত বাদী হয়ে ২৬ জনকে আসামি করে এজাহার দায়ের করেন। এজাহার পাওয়ার পরপরই আসামি গ্রেপ্তার করতে একটি বিশেষ টিম গঠন করে দিয়েছি। গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হবে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছরডা গলিতে মোহাম্মদ খাদেমুল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছরডা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লালমনিরহাট ব্যাটালিয়নের ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণে পৃষ্ঠপোষকতা ও উৎসাহ দেওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দানব ও মানবতার কলঙ্ক হিসাবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন। এই সপ্তাহের শুরুতে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক নষ্ট করতে ইসরায়েল বিরোধী প্রচারণা চালিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ইসলামাবাদ ইরানের সামরিক বিমানগুলোকেও আশ্রয় দিয়েছে। নেতানিয়াহুর এই অভিযোগের প্রতিক্রিয়ায় ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণে পৃষ্ঠপোষকতা ও উৎসাহ দেওয়াসহ নেতানিয়াহুর অপরাধের তীব্র নিন্দা জানান আসিফ। তিনি বলেন, দেখুন কে কথা বলছে, এক দানব যে ইসরায়েলি সেনা ও কারারক্ষী দিয়ে ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশু বন্দীদের ধর্ষণে পৃষ্ঠপোষকতা দেয়। লজ্জায় মানবতার মাথা হেঁট হয়ে গেছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ইরান কোনো দেশকে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র স্থানান্তরিত করতে দেবে না। বুধবার মাসাদে সাংবাদিকদের তিনি একথা বলেন। হরমুজ প্রণালীর সংবেদনশীল অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই কৌশলগত জলপথ বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, প্রণালীটির পশ্চিম দিক ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, আর পূর্ব দিকটি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এই সমন্বিত ও সুসংহত নিয়ন্ত্রণকে এই অঞ্চলের ওপর ইরানের নজরদারি ও আধিপত্য বৃদ্ধির একটি কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। আকরামিনিয়া বলেন, এ ধরনের নিয়ন্ত্রণ দেশটির জন্য এমন রাজস্ব আনবে যা ইরানের তেল আয়ের প্রায় দ্বিগুণ। সেনা মুখপাত্র বিদেশি শক্তিগুলোকে সতর্ক করে বলেন, ইরান কোনো দেশকে হরমুজ প্রণালী দিয়ে মার্কিন অস্ত্র পরিবহন করতে দেবে না। তিনি আরও বলেন, যদি আগে আঞ্চলিক ঘাঁটিগুলোতে এ ধরনের অস্ত্র রাখা হয়ে থাকে, সেগুলোর বেশিরভাগই ধ্বংস করে দেওয়া হয়েছে।